সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আমার একটি প্রশ্ন আপনাদের কাছে। যারা এতদিন ধরে স্লোগান দিত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগান দেওয়া লোকেরাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকারই কেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, যাকে হচ্ছে মুসলিম নিধনকারী হিসাবে আখ্যা দেওয়া হয়, চিহ্নিত করা হয়, সেই লোকটিকে সঙ্গে, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে কেন তাদের বসানো এই প্রধান উপদেষ্টা বৈঠক করার জন্য পাগল হয়ে উঠে পড়ে লেগেছেন? এটার কি কোনো ব্যাখ্যা রয়েছে? অবশ্যই কূটনৈতিক পর্যায়ে একটি দেশের সরকার প্রধানের অবশ্যই পার্শ্ববর্তী প্রতিবেশী আন্তর্জাতিক যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে, ইভেন শত্রু রাষ্ট্র, তাদের সঙ্গে কূটনীতি মেনটেন করতে হয়। বিভিন্ন বড় কোনো সম্মেলন হলে, বড় কোনো কনফারেন্স হলে সেখানে তারা ছোটখাটো বৈঠক করে তাদের নিজেদের বোঝাপড়াটা একটু বাড়িয়ে নেয়, নিজেদের মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো মানে ঝালিয়ে নেয় আর কি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য উঠে পড়ে লেগেছেন। বেশ কয়েকবার চেষ্টা করেছে, চেষ্টা করে নাকি কোনো সাড়া পাওয়া যায়নি। এখন সরকারের দিক থেকে আবারও অনুরোধ করা হয়েছে এবং সরকারের লোকজন আশাবাদী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করতে পারেন, এরকম আশাবাদ ব্যক্ত করছেন। ভারতের দিক থেকে শুধু বলা হচ্ছে যে এই এই বাংলাদেশের পক্ষ থেকে শুধু অনুরোধ করেই যাচ্ছে। এখন পর্যন্ত তথ্য হচ্ছে এতটুকু। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বা যেই ভারত বিরোধিতা বাংলাদেশে এত প্রবল, যে ভারত বিরোধিতার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই ভারতের সঙ্গে কেন আবার এত বৈঠক করার জন্য এরকম উঠে পড়ে লাগা? আমি সেসব নিয়ে কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আগে একটু দেখি বৈঠকটি কোথায় হবে বা কোথায় এটার জন্য আহ্বান করা হচ্ছে। এরকম বিমস্টেক, এই অঞ্চলে বে অফ বেঙ্গলকে ঘিরে যেসব দেশ রয়েছে সেই সব দেশকে ঘিরে গড়ে ওঠা একটা দক্ষিণ এশিয়ার একটা জোট, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের একটি জোট, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন। এই দেশটিতে ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডে এটা হবে, এবারে সম্মেলনটা হবে। সম্মেলনে সেখানে মোদির সঙ্গে দেখা করার জন্য একেবারে সরকারের দিক থেকে উঠে পড়ে লেগেছে। এটার জন্য সরকারের যে বিশেষ সহকারী বা সরকারের যে প্রেস উইং সহ যারা রয়েছেন, তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার সম্ভবত বিশেষ সহকারী খলিলুর রহমান, হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। তিনি এই সংবাদ সম্মেলনের কথা বলেছেন। তিনি বলেছেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল বা পুরোপুরি নিশ্চয়তা দেয়নি ভারতের দিক থেকে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে। যেখানে আপনাকে বারবার রিকোয়েস্ট করার পর উড়িয়ে দিচ্ছে, সেখানে আপনি বারবার কেন যাচ্ছেন? তার আপনার কত প্রবল একটি ইন্টারেস্ট রয়েছে। এই প্রবল ইন্টারেস্টটাও কেন, সেটা নিয়েও আমি কথা বলবো। আমি প্রথম আলো রিপোর্ট থেকে পড়ছি। খলিলুর রহমান বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। একটা নাজুক অবস্থা, যে এটা এভাবে বোঝা যাচ্ছে। আমরা আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির প্রেসের লোকজন ছিলেন। তো এখানে আসলে কি নিয়ে আলাপ হতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এরকম উঠে পড়ে লেগেছে? বিমস্টেকের 3 এপ্রিল এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই বৃহস্পতিবার এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আমরা জানি এর আগেও বেশ কয়েকবার এটা নিয়ে অনুরোধ করা হয়েছে, কিন্তু কাজে আসেনি। এবার এরা জোর দিয়ে বলছে একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো নিশ্চয়তা নেই। এখানে এই বৈঠকে দুই দেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটা গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর কেন্দ্র করে ও এক চীন নীতির প্রতি শর্তহীন সমর্থন ব্যক্ত করায় ভারত বাংলাদেশের উপর অনেকটা বিরক্ত।
তিস্তা পানি চুক্তি, গঙ্গা চুক্তির পূর্ণ মূল্যায়ন, ভারতের সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মন্তব্য, সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক অবনতি, এই সকল বিষয়ে প্রাধান্য পেতে পারে। এক চীন নীতি অর্থাৎ তাইওয়ান সহ যে চীন, এই চীন নীতিতে আমাদের ডক্টর মোহাম্মদ, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে সমর্থন জানিয়েছে এক চীন নীতিতে, অর্থাৎ তাইওয়ানের স্বাধীনতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করেননি। সেই জায়গায় এই এক চীন নীতি ফলে মানে চীন বাংলাদেশের এই বর্তমান সরকারের উপর খুব খুশি হয়েছে। খুশি হয়ে তারা নাকি নানান চুক্তি মুক্তি করেছে, সমঝোতা করেছে, মানে এমওআই করেছে, তারপরে 2.1 বিলিয়ন মার্কিন ডলার নাকি দেওয়ার একটা মানে ওয়াদাও দিয়েছে এরকম। তো আপনি যখন চীনের স্বার্থকে, চীন যে স্বার্থ চায় সেটা যখন আপনি সার্ভ করবেন, তখন চীন তো আপনার উপর খুশি হবে। এগুলোর জন্যই তো চীন আপনাকে টাকা পয়সা নানান কিছু দেবে। তো এই সব বিষয়ে মোংলা বন্দর নিয়ে চুক্তি হয়েছে, তিস্তার পানি নিয়ে কথা হয়েছে, আরো নানান কিছু চুক্তি হয়েছে। চীন বাংলাদেশকে টাকা দিচ্ছে, মানে টাকা দেওয়ার ওয়াদা দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে। এরপর ভারত খুব বিরক্ত। বাংলাদেশ যদি মানে একটা মানে ধরেন নিজেদের মতো করে যে কোনো দেশের সঙ্গে বার্গেইন করে, যে কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তারা যদি যে কোনো কিছু নিয়ে আসতে পারে, তাহলে এটা আরেক দেশকে কেন এটার মানে তাদেরকে আবার তারা যে বিরক্ত হয়েছে সেটার জন্য আবার খুশি করার জন্য বৈঠকের জন্য এরকম উঠে পড়ে লাগতে হবে? নিশ্চয়ই কোনো এখানে যদি কিন্তু রয়েছে। অর্থাৎ ভারতকে খুশি রাখা খুব জরুরি, এই সরকার সেটা বুঝেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেটা বুঝেছে। কেন ভারতকে এই খুশি রাখা জরুরি? অবশ্যই ভারতকে খুশি রাখা জরুরি। বাংলাদেশের যেই সরকার, আপনি আমাকে ভারতপন্থী বলেন, ভারতের দালাল বলেন, আওয়ামী লীগের দোসর বলেন, যাই বলেন, বাংলাদেশে এখনো বাংলাদেশের যে খাদ্যশস্যর প্রয়োজন এর বেশিরভাগই আসে ভারত থেকে। বাংলাদেশের প্রায় মানে বেশিরভাগ সীমান্ত ভারতের সঙ্গে জড়িত। আমরা কোনোভাবেই তাদেরকে অখুশি রেখে এই দেশ চলাটা একটু কঠিন, খুবই চরম সত্য কথা। সেই জায়গায় আপনি যখন চীনের গিয়ে হচ্ছে খুব দুটি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলে এসেছেন, চুক্তি করে এসেছেন, মোংলা বন্দর এবং হচ্ছে নিয়ে তিস্তা নিয়ে, তখন ভারত এটা নিয়ে খুবই বিরক্ত হবে। ভারতও চায় তাইওয়ান আলাদা হয়ে যাক, তাইওয়ানের স্বাধীনতা ভারত স্বীকার করে। এটা ভারতের ভূ রাজনীতির একটা অংশ। এমন না যে ভারত খুব স্বাধীনতা প্রেমী একটা দেশ বা হচ্ছে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, এমন না। তাদের ভূ রাজনীতির অংশ হিসাবে এবং চীনকে ভাঙার একটা অংশ হিসাবে তারা এটা চায়। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা চায়নি, এক চীনের সমর্থন জানিয়েছে, সেজন্য ভারত বিরক্ত হবে। মোংলা বন্দর নিয়ে চুক্তি হয়েছে, ভারত বিরক্ত হবে, কারণ মোংলা বন্দরে অলরেডি ভারত অপারেট করতেছে। সেই জায়গা থেকে কেন ভারতকে খুশি রাখতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি দিয়ে ভারতকে খুশি করবেন? এখানে আরেকটি কথা রয়েছে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এত পরিমাণে উঠে পড়ে লেগেছেন যেই লোকটি আর 8 মাস 10 মাস ক্ষমতায় থাকবেন। তার যে মানে নির্বাচনের যে টাইমলাইন তিনি ঘোষণা করেছেন 2025 ডিসেম্বর, 2026 জুন, সর্বোচ্চ তিনি 12 মাস থেকে 14 মাস আর ক্ষমতায় থাকবেন। এই সময়ের জন্য কেন তাকে ভারতকে নতুন করে খুশি রাখতে হবে? ইউনূস কি কোনোভাবে ভারতের কাছ থেকে তার সরকারের এক ধরনের বৈধতা চাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা অনির্বাচিত সরকার। একটা অভ্যুত্থানের পর মানে সাংবিধানিক মতে না, মোটামুটি আদালতের একটা রায়ে, আদালতের একটা মতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। কোনোভাবেই এটাকে সাংবিধানিক বলা যাবে না, কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া যাবে না। শুধু আদালতের ওই রায়টাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের একমাত্র সম্বল, এবং শেখ হাসিনার পতনের পর অন্যান্য রাজনৈতিক দল এবং দেশের মানুষ মিলে যে ঐকমত্য তৈরি করে বসিয়েছে সেটাই একমাত্র বৈধতা। সাংবিধানিক কাগজে কলমে এটার কোনো বৈধতা নেই। ভারতের প্রধানমন্ত্রী যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ভারতের দিক থেকে এক ধরনের একটা নতুন করে আরেকটি স্বীকৃতি পাবে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কথাবার্তায় মানে তার এমন একটা ইনফ্লুয়েন্সিভ ভাব আছে, তিনি মানুষকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেন। সেই জায়গায় হয়তো তিনি তার সঙ্গে কথা বলে এই যে বাংলাদেশের নানান জটিলতা, রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতাকর্মী আন্ডারগ্রাউন্ডে রয়েছে, সেই জায়গায় তাদেরকে মানে নিষ্ক্রিয় রাখতে অন্তত সহায়তা করা,
নানান বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো কথা বলতে পারেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্যতা রিপোর্টেই উল্লেখ রয়েছে যে হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, চীন সফর, তারপরে আরো নানান বিষয় নিয়ে সেখানে কথা বলবেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত আগামী যে কয়দিন ক্ষমতায় থাকবেন সেই কয়দিনের এক ধরনের মানে তিনি নিশ্চয়তা নিয়ে রাখা, অন্তত ভারতের দিক থেকে এক ধরনের যাতে অস্থিরতা নৈরাজ্যতা যেন সৃষ্টির মানে মানে ওই যে কূটকৌশলগুলো ষড়যন্ত্রগুলো না হয়, সেজন্য তিনি চেষ্টা চালাবেন। আদতে আপনি শেখ হাসিনা যখন ভারতে যেত তখন মানুষ বলতো মোদির স্ত্রী, এরকম মানে মানুষ নানাভাবে কটাক্ষ করত। কিন্তু আপনি যাকেই বসান, একেবারে যাকেই বসান, জামাতকেও যদি আপনি ক্ষমতায় বসান, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই হবে। এর কোনো বিকল্প বাংলাদেশের জন্য আপাতত নেই। আপাতত ভবিষ্যতে হবেও কিনা সেটাও বড় প্রশ্ন, কিন্তু ভারতের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। আমরা শুধু সীমান্তের দিক দিয়ে ভারতের কাছে আটকা না, আমরা খাদ্যশস্য, আমাদের অন্যান্য যেসব পণ্য রয়েছে সেসবের দিক দিয়ে আমরা ভারতের কাছে আটকা। এসবের জন্য হলেও ভারতকে খুশি রাখা আমাদের খুব জরুরি, খুব জরুরি। এখন সেটার জন্য কি আপনি দেশ বিক্রি করে দেবেন? সেটার জন্য যে এই অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে সেটার জন্য কি আপনি নাকি হচ্ছে কূটনৈতিক ভাবে একটা সফল ভাবে কাজ করে তাদের কাছ থেকে যে আপনার যে দাবি দেওয়া সেগুলো আদায় করে নেবেন, তাদেরকে যতটুকু দেওয়ার সেগুলো দিয়ে টিয়ে আদায় করে নেবেন? এর মধ্য দিয়েও করা যায়, আবার তাদের কোলে উঠে তাদের মতো করে চলাফেরা করেও কিন্তু আপনি চলতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দিকে যায়? সে কি বৈধতা চাচ্ছে, নাকি ভারতকে একটু বাংলাদেশের বিষয়ে আপাতত নিষ্ক্রিয় করতে চাচ্ছে, নাকি চীন বিষয়ে ভারত যে অখুশি বিরক্ত হয়েছে নতুন করে খুশি করতে যাচ্ছে? কোনটা করতে যাচ্ছেন তিনি ভালো বলতে পারবেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।